আচ্ছা, তাহলে স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? হুম। জাস্ট 1 মিনিট। হ্যাঁ। না, না, না করে। আচ্ছা, তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো। আমাদের এসএলএসটি কম্পিউটার সায়েন্স এন্ড অ্যাপ্লিকেশন এর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর ফার্স্ট মক টেস্ট। আমরা যে টপিকগুলো কভার করেছিলাম, এখনো পর্যন্ত যে টপিকগুলো কভার করেছি তার উপর আমাদের এই মক টেস্টটা হচ্ছে। উম, এইটা আগের ভার্সনটা ভালো ছিল। এটা আগের ভার্সনটা খুব ফ্রিকুয়েন্ট হয়েছিল। আচ্ছা, কম্পিউটার সায়েন্স এন্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এসএলএসটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফার্স্ট কোয়েশ্চেন ছিল, হুইচ ফিচার অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইন্ডিকেট কোড রিউজিবিলিটি? কোনটা করেছো? ডি, ইনহেরিটেন্স। একজন বলছে ডি, আরেকজন কি করেছো বলো? প্রিয়াঙ্কা কত করেছো? শুনেছ না? শুনতে পাচ্ছ? স্যার হ্যাঁ, বি। স্যার বি। বি। বি কেন করেছো? ও কোড রিইউজিবিলিটি, স্যার ডি হবে। ডি হবে। ইনহেরিটেন্স। কোড রিউজিবিলিটি বলেছে, ঠিক আছে। হুম। রিউজিবিলিটি, রিউজিবিলিটি মানে নতুন করে ইউজ, মানে একজন কোডটা বানিয়েছে, একজন ইউজ করছে, সেটাকে তুমি আবার ইউজ করবে। যখন তুমি ইনহেরিটেন্সে চলে আসবে, ইনহেরিটেন্স এটা ক্লাস এ থেকে ক্লাস বি আমরা তৈরি করলাম, ক্লাস এ থেকে ক্লাস বি তৈরি করলাম, তখন কিন্তু কোন ক্লাসকে অ্যাক্সেস করতে পারবে বলো তো? বি ক্লাস এ ক্লাসকে অ্যাক্সেস করতে পারবে। চাইল্ড ক্লাস বেস ক্লাসকে অ্যাক্সেস করতে পারবে। হ্যাঁ, চাইল্ড ক্লাস বেস ক্লাসকে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু বেস ক্লাস চাইল্ড ক্লাসকে অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে। তাহলে দেখো একটা জিনিস মনে রাখবে, এ ক্লাসের যে সমস্ত কোডিং আছে, এ ক্লাসের যে সমস্ত কোডিং আছে, কে অ্যাক্সেস করতে পারবে? বি। তাহলে বি কে কি ওই কোডিং গুলো আর এক্সট্রা করে তার মধ্যে লেখার দরকার আছে? দরকার না। নেই। এটাই বলছে রিইউজিবিলিটি। তাহলে এই পার্টটা, এ ক্লাস এর এই পার্টটাকে বি কি করলো? রিইউজ। রিইউজ কেন বলা হচ্ছে? বিকজ এই পার্টটাকে এ তো ইউজ করছে, এবারে বি যখন আবার ইউজ করতে যাচ্ছে, সেজন্য বি কে আমরা কি বলছি? রিইউজ করছে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? ইনহেরিটেন্স। নেক্সট, হুইচ অ্যামং দ্য ফলোইং ডাজ নট কাম আন্ডার দ্য উফ কনসেপ্ট? উফ কনসেপ্টের আন্ডারে আসছে না কোনটা? স্যার সি একটা করেছি, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, বাকিগুলো সবই ওপের আন্ডারে তো আসছে। হ্যাঁ, উফের কি কি কনসেপ্ট ছিল বলতো? স্যার এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম। হ্যাঁ, এইখানে দেওয়া আছে দেখো, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, এনক্যাপসুলেশন আর ইনহেরিটেন্স। এই চারটা মেন কনসেপ্ট ছিল। এর মধ্যে দেখো ডেটা হাইডিং বলছে। ডেটা হাইডিং কি উপসের কনসেপ্ট? ডেটা হাইডিং তো স্যার ওপসের কনসেপ্ট হবে, এনক্যাপসুলেশনের মাধ্যমে তো হবে, বা অ্যাবস্ট্রাকশনের থ্রু দিয়েও তো হবে। হ্যাঁ, অ্যাবস্ট্রাকশনের থ্রু দিয়ে আমরা ডেটা হাইডিং করতে পারি। আর এনক্যাপসুলেশনের মাধ্যমে যে ডেটা হাইডিংটা করি, ওটাকে কি ডেটা হাইডিং বলে বলো তো? বলতে পারবে?
স্যার এনক্যাপসুলেশন না স্যার আরেকবার বলুন। এনক্যাপসুলেশনের মাধ্যমে যে ডেটা হাইডিংটা করা হয় সেটাকে কি স্যার ডেটা হাইডিং বলে? অ্যাবস্ট্রাকশন, স্যার অ্যাবস্ট্রাকশন। না, অ্যাবস্ট্রাকশন তো করি আমরা। এনক্যাপসুলেশনের মাধ্যমে যে ডেটাটা হাইডিং করা হয়, অ্যাবস্ট্রাক্ট সিলেক্টিভ ডেটা টাইপ। ডেটা হাইডিং, সিলেক্টিভ ডেটা হাইডিং নেক্সট টিউটোরিয়াল আমি দিয়ে দিব আজকে, সেখানে থাকবে, ঠিক আছে? সেটাকে কি করা হয় না, সিলেক্টিভ ডেটা হাইডিং। কনসেপ্ট ক্লিয়ার? ঠিক আছে। তারপর আছে মেসেজ পাসিং। মেসেজ পাসিং কি পড়ছে? মেসেজ পাসিং তো স্যার হ্যাঁ স্যার পড়ার পড়ছে, তো কথা এটা। পড়ছে স্যার। কি করে পড়ছে বলো? স্যার ওই অবজেক্টের মাধ্যমে, অবজেক্ট ডট দিয়ে আমরা যে ক্লাসটাকে ইউজ করি, হ্যাঁ ওটাকে তো স্যার মেসেজ পাসিং বলে হ্যাঁ, মনে হয়। অবজেক্টের মাধ্যমে যখন আমরা অ্যাক্সেস করছি তখন কিন্তু ওটা কি হচ্ছে, মেসেজ পাসিং। মেসেজ পাসিং হচ্ছে। একদম ঠিক ধরেছে। নেক্সট কোনটা আছে? নেক্সট কোনটা হচ্ছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে কি? একই কোডিং, একটা কোডিং তুমি উইন্ডোজে যেমন লিখেছো, জাভা। হ্যাঁ উইন্ডোজে লিখেছো, এটাকে তুমি লিনাক্সে রান করাতে চাও, ঠিক আছে? দেখো তোমাকে বলেছে উপস, উপস এর কথা বলেছে, তোমাকে কিন্তু এখানে উপস এর আন্ডার অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, অনেক কোড আছে, হ্যাঁ উপস এর আন্ডারে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু জেনারেলি উপস এর যে মেন কনসেপ্ট সেটা হচ্ছে এই চারটা। এই চারটা কনসেপ্টে কোথাও প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্টের কথা বলা হয়নি। কনসেপ্ট ক্লিয়ার? সেই জন্য এটা কিন্তু উপসের আন্ডারে আসবে না। তুমি বলবে স্যার জাভা তো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, বাট সি প্লাস প্লাস ইজ নট। তাহলে আমি জেনারেল হিসাবে উপসকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো না। বুঝা গেছে তো? তাহলে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হবে না। আর ডেটা বাইন্ডিং, ডেটা বাইন্ডিং কোন কার আন্ডারে আসছে? যেমন আমরা বললাম যে ডেটা হাইডিং অ্যাবস্ট্রাকশনের আন্ডারে আসছে, মেসেজ পাসিং অবজেক্ট, অবজেক্টের আন্ডারে আসছে, ক্লাস এন্ড অবজেক্ট মানে উপস। হ্যাঁ, এখানে মনে রাখবে আমরা তো এই চারটা মেন ফিচার্স জানি, এর সঙ্গে দুটো সাব ফিচার্স আছে, সেটা কি বলতো? ক্লাস ক্লাস, এন্ড অবজেক্ট। হ্যাঁ, ক্লাস আর অবজেক্ট। এই নতুন ভার্সানে এত ফিচার্স দিয়ে দিয়েছে এটা, হ্যাঁ কার্সারটা একটু জোরে প্রেস করতেই দেখো চলে আসছে, বিভিন্ন রকম চলে আসছে, লিখাই যাচ্ছে না, অরিজিনাল কাজটাই করা যাচ্ছে না। যাই হোক, আর তাহলে এটা হলো, তাহলে আমাকে বলো ডেটা হাইডিং কার আন্ডারে আসছে, ডেটা বাইন্ডিং কার আন্ডারে আসছে? এনক্যাপসুলেশন। না, হ্যাঁ ভেরি গুড, এনক্যাপসুলেশনের আন্ডারে আসছে, এনক্যাপসুলেশন আন্ডারে আসছে। এনক্যাপসুলেশন মানে কি? মানে বাইরে থেকে ডেটাটাকে অ্যাক্সেস করা যাবে না, এনক্যাপসুলেট করে রাখা। কি হয়ে গেল? গ্রুপিং। এনক্যাপসুলেশন মানে কি? গ্রুপিং করা। আর গ্রুপিং মানে একটা গ্রুপের মধ্যে তুমি অনেকগুলো ডেটাকে কি করলে, কি করলে, বাইন্ড করে দিলে, বাইন্ডিং। হয়ে গেল? তাহলে এটা রাইট অ্যান্সার হবে অপশন সি, যেহেতু ডাজ নট বলেছে, ঠিক আছে? নেক্সট বলছে when is the object created with a new keyword? কখন নিউ কিওয়ার্ডের সাহায্যে অবজেক্ট ক্রিয়েট কখন হয়? স্যার রান টাইম। রান টাইমই মনে হচ্ছে এটা। কেন কম্পাইল টাইম নয়? স্যার অবশ্যই রান টাইমে হয়, ঠিক আছে? রান টাইমে কিন্তু আমাদের নিউ কিওয়ার্ডের সাহায্যে অবজেক্ট ক্রিয়েট হয়। এইবারে দেখো, কম্পাইল টাইমে যদি তুমি অবজেক্ট ক্রিয়েট করতে থাকো, একটা প্রোগ্রাম 10 বার কম্পাইল করলে কটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে? 10টা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। আর কম্পাইল টাইম অ্যাকচুয়ালি যদি আমি অবজেক্টটা ক্রিয়েট করে দিই তাহলে কিন্তু কনফ্লিক্ট হয়ে যাবে, আমাকে বারবার মেমোরি অ্যালোকেট করতে হবে, বিকজ অবজেক্ট যখন ক্রিয়েট হয় তখন মেমোরি লোকেশন ইনিশিয়ালাইজড হয় বাই বাই ডিফল্ট কনস্ট্রাকশন, ডিফল্ট কনস্ট্রাক্টরের দ্বারা মেমোরি লোকেশন ক্রিয়েট হয়, পরের টিউটোরিয়ালে আছে, দেখে নিবে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু কম্পাইল টাইমে করি না, রান টাইমে, রান যখন করাবো তখনই কিন্তু অবজেক্টটা ক্রিয়েট হবে, ঠিক আছে? নেক্সট
চারেরটা হুইচ চুজ দ্য অপশন বিলো হুইচ ইজ নট মেম্বার অফ ক্লাস। কোনটা বলো? স্যার ফ্রেন্ড ফাংশন। ফ্রেন্ড ফাংশন। ফ্রেন্ড ফাংশন ইজ নট মেম্বার অফ ক্লাস, কেন? হোয়াই? কারণটা হচ্ছে এটা যে কোনো ক্লাসের ডেটা মেম্বারকে অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ, যে কোনো ক্লাসের ডেটা মেম্বারকে অ্যাক্সেস করতে পারে। তাহলে আমি এখানে একটা ছোট্ট করে এক্সাম্পল লিখি, এটা ক্লাস লিখলাম, ক্লাসের নাম দিলাম SBG, হয়েছে? এর মধ্যে আমি একটা F1 বলে ফাংশন লিখেছি, শুরু শেষ। F2 বলে ফাংশন লিখেছি, শুরু শেষ। এখানে আমার ক্লাসটা শেষ হলো। তাহলে আমার এই যে ফাংশনটা F1 ফাংশন, এটা কোন ক্লাসের আন্ডারে আছে? SBG ক্লাসের আন্ডারে আছে। তাহলে আমাকে বলো এই F1 টা এই ক্লাসের ফ্রেন্ড হতে পারে কি পারে না? হ্যাঁ, হতে পারে। কেন পারে আর কেন পারে না? দেখো এখানে এখানে কি জিজ্ঞাসা করেছি, দেখো ভালো করে। ইজ নট মেম্বার অফ ক্লাস, ক্লাসের মেম্বার নয়। এখানে SBG ক্লাস যে, সেই ক্লাসের মেম্বার কে? F1, এবং সেই ক্লাসের মেম্বার কে? F2। বুঝা গেছে? আমার কথাটা কি বুঝা গেছে? এখানে আমার এই F1 আর F2 যে ফাংশন, এরা কোন ক্লাসের মেম্বার? স্যার SBG ক্লাস। SBG ক্লাসের মেম্বার। তাহলে এখানে বলেছে নট ফ্রেন্ড, মানে এই সামনে F1 এর সামনে যদি তুমি ফ্রেন্ড কথাটা লিখে দাও, তাহলে যা এত ফিচার্স দিলে হয়? এটা লেখাই যাচ্ছে না। এই দাও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যাবো। হয়েছে? এই F1 এর সামনে যদি ফ্রেন্ড লিখে দিই, তাহলে F1 ফাংশনটা কি কি ফাংশন হয়ে গেল? কি ফাংশন হয়ে গেল? ফ্রেন্ড ফ্রেন্ড ফাংশন। ফাংশন। আচ্ছা, ফ্রেন্ড না লিখে আমি যদি স্ট্যাটিক লিখে দিই, তাহলে কি ফাংশন হয়ে গেল? স্যার স্ট্যাটিক স্ট্যাটিক। ফাংশন হয়ে গেল। স্ট্যাটিক ফ্রেন্ড। এইবারে ব্যাপারটা হচ্ছে যে তোমরা বললে ফ্রেন্ড ফাংশন, তাহলে ফ্রেন্ড আমি এর সামনে লিখলে তাহলে ফ্রেন্ড ফাংশন হয়ে যাবে। তাহলে আমি বলতে পারবো ফ্রেন্ড ফাংশন ক্লাসের মেম্বার হতে পারে, ফ্রেন্ড ফাংশন ক্লাসের মেম্বার হতে পারে। তাহলে হতে পারে না কোনটা? মানে কেন পারে না? মানে আমি ফ্রেন্ড কথাটা লিখতে পারি না কেন? কারণ ক্লাসটা একটা পরিবারের মতন, ক্লাসটা কি হচ্ছে একটা ফ্যামিলির মতন, বুঝা গেছে? ফ্যামিলির মতন, ফ্যামিলির মধ্যে কখনো ফ্রেন্ডশিপ হয় না, হয় কি? এটা কথা বলো। বন্ধুত্ব কি না নিজের স্যার। ঘরের মধ্যে হয়? নিজের ঘরের মধ্যে হলে সেটাকে আমরা মানে আমাদের রিলেশন বলে না, বাবা মা ভাই একটা রিলেশনে থাকে। কিন্তু ফ্যামিলির বাইরে যেটাকে হয়, সেটা কিন্তু আমরা ফ্রেন্ড বলি, হুম। তাই না? তাহলে এই সব জিনিসগুলো, এগুলো সব SBG ক্লাসের যে ফ্যামিলি, সেই ফ্যামিলির মধ্যে আছে। তাহলে ফ্যামিলির মধ্যে কখনো ফ্রেন্ডশিপ আমরা বলি না? বলে না আজকে তোমাদের ঘরে কুটুম এসছে, মানে বন্ধু এসছে। মানে কুটুম মানে কি, নিশ্চয়ই তোমাদের ঘরের লোক নয়, অন্য ঘরের লোক, তোমার মামা বাড়ির লোক, তোমার মাসি বাড়ির লোক এসছে, বলে না? বা তোমার ফ্রেন্ড এসছে, ফ্রেন্ড মানে তোমার ঘরে থাকে না, সে অন্য লোকের বাড়িতে থাকে, তোমার সঙ্গে ক্লাসে পড়ে বলে এসছে। তাহলে ফ্রেন্ড ফাংশন কখনো মানে ক্লাসের মেম্বার হতে পারে না, ঠিক আছে না? F1 কে F1 কে আমি F1 কে আমি কখনো SBG ক্লাসের ফ্রেন্ড বলতে পারবো না। কিন্তু আমি যদি বাইরে কোনো ফাংশন থাকে F3 বলে, তাকে আমি SBG ক্লাসের ফ্রেন্ড বলতে পারি, কিন্তু F1 কে বলতে পারবো না। কারণ F1 SBG ক্লাসের মধ্যে আছে। SBG ক্লাসের মধ্যে থাকলে, মানে পরিবারের মধ্যে থাকলে ফ্রেন্ডশিপ হবে না। তাকে পরিবারের বাইরে থাকতে হবে, তবেই তুমি তাকে ফ্রেন্ড বানাতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার? মনে থাকবে তো? আর কোনোদিন ভুল হবে না? তাহলে এখানে বলেছে ইজ নট মেম্বার অফ ক্লাস, ক্লাসের মেম্বার কখনো ফ্রেন্ড হতে পারে না। ফ্যামিলির মেম্বার কে আমরা কখনোই কি বলি না? বলো, ফ্রেন্ড। ফ্যামিলির মেম্বারকে কি বলি না আমরা? ফ্রেন্ড বলি না। ফ্রেন্ড বলি না। কনসেপ্ট ক্লিয়ার? মনে থাকবে তাহলে সহজে? হুম। বাকি সবগুলো হবে।
নেক্সট, what is the number of parameter that a default constructor require? বলো, ডিফল্ট কনস্ট্রাক্টরে কয়টা প্যারামিটার থাকে? 0। 0, ভেরি গুড, 0 প্যারামিটার। বাকি একটাও যদি থাকে সেটাও প্যারামিটারাইজড, দুটো থাকলেও প্যারামিটারাইজড, তিনটে থাকলেও প্যারামিটারাইজড, 10টা থাকলেও প্যারামিটারাইজড। ঠিক আছে? মানে ইউনারি প্যারামিটার কনস্ট্রাক্টর, বাইনারি কনস্ট্রাক্টর ওইরকম কোনো ভাগ নেই, সবগুলো একই দলে পড়ছে, প্যারামিটারে ঘরে। আর 0 যখন থাকবে তখন তাকে আমরা বলবো ডিফল্ট। ঠিক আছে? হুম। নেক্সট, data member and member function of a class are are private by default, true or false? বলো, কি হবে? কোশ্চেনটা কি বলো আগে? বাই ডিফল্ট মানে স্যার কোনো কিছু স্পেসিফাই না করে দেওয়া থাকলে যেটা হয় আর কি, মানে তুমি পাবলিক প্রাইভেটই না হয়। প্রাইভেট কিছু ডিফাইন করোনি, শুধু ইন্ট, শুধু কি লিখে হ্যাঁ, দিয়েছো ক্লাসের মধ্যে ইন্ট এ লিখে দিয়েছো, এখানে পাবলিক বা প্রাইভেট কিছু লিখোনি। তাহলে বাই ডিফল্ট কি হবে এটা? প্রাইভেট। বাই ডিফল্ট প্রাইভেট হয়ে যাবে, যদি কিছু না লিখো বাই ডিফল্ট কি হয়ে যাবে? প্রাইভেট হয়ে যাবে। তাহলে ট্রু। নেক্সট, আন্ডার হুইচ পিলার অফ উপস, হুইচ এখানে বলো, পিলার অফ উপস মানে কার কার কথা বলা হচ্ছে? সরি, ইনহেরিটেন্স হবে। হ্যাঁ, কোন পিলার, মানে পিলার মানে কি, পিলার্স অফ উপস মানে কি? স্যার মানে অবজেক্ট ফিচার্স ওরিয়েন্টেড গুলো, প্রোগ্রামিং ফিচার্স। হ্যাঁ, কি কি ফিচার্স? ওই ওই তো ইনহেরিটেন্স, পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, আর ক্লাস ক্লাস আর আর অবজেক্ট। ডু বেস ক্লাস এন্ড ডিরাইভ ক্লাস রিলেশনশিপস কাম, বেস ক্লাস আর ডিরাইভ ক্লাস। বেস ক্লাস মানে কি? স্যার পেরেন্ট, প্যারেন্ট। আর ডিরাইভ ক্লাস মানে চাইল্ড। 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 প্যারেন্ট চাইল্ড ক্লাসের যে রিলেশনশিপ, রিলেশনশিপ সেটা কোন ফিচার্স এর আন্ডারে আসে? কি হবে? ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স, বিকজ বাবার সম্পত্তি ছেলে পাবে। নেক্সট, হ্যাঁ ছেলের সম্পত্তি কিন্তু বাবা পাবে না, মনে রাখবে। ঠিক আছে? which of the following function can be inherited from the base class? স্যার কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কেন? স্যার ডিস্ট্রাক্টর তো ইনহেরিট হয় না। একটা বেস ক্লাস আছে আর একটা ডিরাইভ ক্লাস আছে, বেস ক্লাস থেকে ডিরাইভ, ডিরাইভ ক্লাসে যাব, ডিরাইভ ক্লাস ক্রিয়েট করেছি। ক্যান বি ইনহেরিটেড, ইনহেরিট করা যায় মানে বেস ক্লাসের কোন একটা ফাংশন কে আমরা কি হিসাবে ডিক্লেয়ার করেছি? কনস্ট্রাক্টর হিসেবে ডিক্লেয়ার করেছি বেস ক্লাসে কোনো ফাংশনকে, সেই ফাংশনটাকে আমি ডি তে অ্যাক্সেস করতে পারবো, ক্যান বি অ্যাক্সেস করা যাবে। কোনটা বলবো? স্যার স্যার বি এর জিনিসটা, বি এর কোনো কনস্ট্রাক্টর, স্যার বি এর কনস্ট্রাক্টর স্যার ডি ডিরাইভ করতে পারবে। পারবে, তাহলে তো পারবে, কেন তাহলে কনস্ট্রাক্টর হবে না কেন স্যার? ডিস্ট্রাক্টর কি পারবে না? ডিস্ট্রাক্টর পারবে না তো স্যার, কেন পারবে না? ডিস্ট্রাক্টর ইনহেরিট হয় না বোধহয় স্যার। কনস্ট্রাক্টর কেন ইউজ করা হয়, ডিস্ট্রাক্টর কেন ইউজ করা হয়? আচ্ছা, আমি যে টিউটোরিয়াল গুলো দিয়েছিলাম ওখানে কনস্ট্রাক্টর ডিস্ট্রাক্টর ছিল? না স্যার। আচ্ছা, তাহলে এখানে বুঝতে পারবে না তোমরা, নেক্সট ক্লাসে, পরের ক্লাসে পেয়ে যাবে। আমি বলে দিচ্ছি, এটা কনস্ট্রাক্টর, যদি তুমি না, কনস্ট্রাক্টর মানে একটা স্পেশাল মেম্বার ফাংশন, ঠিক আছে, যার সাহায্যে তুমি ক্লাসের নামের সঙ্গে সমান করে ফাংশন নাম দিতে পারো। মানে ক্লাসের নাম বি হলে ফাংশনের নামও আমি কি দিতে পারবো? বি দিতে বি। পারবো। এর কোনো রিটার্ন টাইপ থাকবে না, অনেক ফিচার্স আছে, তোমরা থিওরিতে দেখে নিবে। কনস্ট্রাক্টর মানে প্যারেন্ট ক্লাসে কনস্ট্রাক্টর হোক আর ডিস্ট্রাক্টর হোক, কনস্ট্রাক্টরের মেন কাজ হচ্ছে না অবজেক্ট, অবজেক্ট যে ক্রিয়েট হয় না, অবজেক্ট যে ক্রিয়েট হয় তার জন্য, উফ, এটা কি হচ্ছে বলো তো, মেমোরি লোকেশন এলোকেট করে, মেমোরি লোকেশন এলোকেট করে। তাহলে তোমার যে ভেরিয়েবল টেবিল যেগুলো ইউজ করছো তার জন্য মেমোরি লোকেশন এলোকেট হয় কার মাধ্যমে? কনস্ট্রাক্টরের মাধ্যমে। খুব ভালো করে করিয়েছি, দেখে নিবে। ডিস্ট্রাক্টর কি? এই যে কাজ শেষ হয়ে গেলে এই মেমোরি লোকেশন গুলোকে কি করতে হবে? ডেস্ট্রয় করতে হবে, তার সেটা কাজ করে ডিস্ট্রাক্টর। আর স্ট্যাটিক মানে ইনিশিয়ালাইজড অনলি ওয়ান্স,
এই তিনটার মধ্যে কোনোটাই বেস ক্লাস থেকে ডিরাইভ ক্লাসে অ্যাক্সেস করা যায় না। বুঝা গেছে? তাহলে রাইট অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তোমরা একবার দেখে নিলে টিউটোরিয়ালটা পেরে যাবে। ঠিক আছে, কোনোটাকে অ্যাক্সেস করা যায় না। নেক্সট, why is reusability is desirable features? রিইউজিবিলিটিটাকে ডিজারেবল মানে খুব অ্যাপ্রোপ্রিয়েট ফিচার্স বলা হচ্ছে কেন? কোনটা বলেছো? স্যার লোয়ার মেইনটেনেন্স কস্ট। লোয়ার মেইনটেনেন্স কস্ট কেন বললে এটা? স্যার একটা কোড কি বারবার, রিইউজিবিলিটি মানে কি আগে ভাবো। স্যার একটা কোড কি আমরা বারবার ইউজ করতে পারবো, যেমন ইনহেরিটেন্সে। স্যার ডিক্রিজ টেস্টিং টাইমটা হতে পারে। প্যারেন্টের মধ্যে ছিল, চাইল্ড সেটাকে কি করতে পারবে? অ্যাক্সেস করতে অ্যাক্সেস পারবে। করতে পারবো। চাইল্ডকে আর লিখতে হবে না কষ্ট করে। প্যারেন্টের মধ্যে ছিল, চাইল্ডকে আর কষ্ট করে লিখতে হবে না। তাহলে লোয়ার মেইনটেনেন্স কস্ট, মেইনটেনেন্সের সঙ্গে এর কি সম্পর্ক? ও তাহলে স্যার মেইনটেনেন্স স্টেজ কখন আসে? টেস্টিং টাইম। ডেভেলপমেন্ট করার পরে আসে তো। কোনো একটা হ্যাঁ সফটওয়্যার বানালে আগে সফটওয়্যারটা কি করতে হবে? বানাতে হবে। ডেভেলপ করার সময় তুমি প্যারেন্টের মধ্যে কোডিং লিখেছো, চাইল্ডের মধ্যে লিখোনি, তাহলে ডেভেলপমেন্টে কস্ট বেঁচে গেল, তাই না? হ্যাঁ, কিন্তু মেইনটেনেন্সের সঙ্গে তো কোনো সঙ্গ নেই, তাহলে এটা বাদ চলে যাবে। মেইনটেনেন্সের নেক্সট, রিডিউস কম্পাইলেশন টাইম মানে কি বলতো? কম্পাইল করার টাইম। দেখো, তুমি বি এর মধ্যে একটা কোডিং লিখেছো, একটা ছোট কোডিং লিখেছো, ডি এর মধ্যে তুমি কোডিংটা লিখবে না, তাই তো? কেন লিখবে না? ডি এর মধ্যে আমি কোডিংটা ওই সেম কোডিং লিখবো না কেন? কারণ আমি ডি থেকে বি কে অ্যাক্সেস করতে পারবো। তাহলে এই কোডিংটাকে আমি ডি থেকে অ্যাক্সেস করতে পারবো, তাহলে লেখার দরকার নেই। বুঝা গেছে? লিখার তো দরকার নেই, কিন্তু কত নম্বর লাইনে তুমি এই কোডিংটাকে ইউজ করবে সেটা তো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, ডি এর মধ্যে তুমি 100 লাইন কোডিং লিখেছো, 100 লাইনের মধ্যে 50 লাইনের পর 51 নম্বর লাইনে তুমি এই বি এর কোডিংটাকে অ্যাক্সেস করবে, তাহলে তোমাকে তো এখানে মার্ক করে দিয়ে যেতে হবে। হ্যাঁ, করতে হবে কি হবে না? হবে। করতে হবে। তাহলে অ্যাটলিস্ট এখানে যদি 100 লাইনের কোডিং তুমি অ্যাক্সেস করতে চাও বি এর, তোমাকে তো এখানে একটা লাইন হলেও লিখতে হবে যে আমি এইবারে বি এর কোডিংটা অ্যাক্সেস করব। ধরো তোমার এখানে 10টা লাইন কোড এক্সিকিউট করার পরে 11 নম্বর লাইনে তুমি এইখানে অ্যাক্সেস করবে। হয়েছে? তাহলে যখন কম্পাইল করবে, প্রথম কোনটা কম্পাইল করলে? প্যারেন্ট। তারপরে কোনটা কম্পাইল করবে বলো? চাইল্ড। চাইল্ড। চাইল্ডের প্রথমে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 10 নম্বর পর্যন্ত কম্পাইল করে দিলে 11 নম্বর লাইনে কি লেখা আছে? যে বেস ক্লাসের মধ্যে অমুক কোডিংটা অ্যাক্সেস হবে, তাই তো? হ্যাঁ এবারে বেস ক্লাসের মধ্যে কোন কোডিংটা অ্যাক্সেস হবে সেটা কি কম্পাইলেশন টাইমে চেক করবে কি করবে না? মানে এই যে বেস ক্লাসের মধ্যে কোডিং এ ভুল আছে কি নেই কম্পাইল টাইমে চেক করবে কি করবে না? করবে। প্যারেন্ট একবার চেক করেছিল তার নিজস্ব কোডিং, চাইল্ডের যখন কম্পাইল হবে তখনই কিন্তু সে চেক করে নিবে, বিকজ এই কোডিং তো প্যারেন্টের সাপেক্ষে চেক হয়েছিল। চাইল্ডের মধ্যে এই কোডিংটাকে যদি আমি ঢুকাই তাহলে কি ম্যাচ করছে না কোনো এরর ওকার করবে না অ্যাক্সেস করতে কোনো প্রবলেম হবে? চেক কিন্তু হবে। তাহলে কম্পাইলেশন টাইমে কোনো রকম মানে রিল্যাক্সেশনের ব্যাপার নেই, তোমাকে কিন্তু দুটোতেই চেক করতে হবে। ঠিক আছে, তাহলে পড়ে থাকলো বলতো ডিক্রিজ টেস্টিং টাইম। আমাকে বলো এই জায়গাটায় যে কোডটাকে রিইউজ করব সেখানে সাম অফ টু নাম্বারের কোডিং লেখা আছে। তুমি প্যারেন্টের মধ্যে একবার সাম অফ টু নাম্বারের কোডিং টেস্ট করে নিলে, তাহলে কি চাইল্ডের মধ্যে আবার সাম অফ টু নাম্বারের কোডিং টেস্ট করার দরকার আছে? না। আর দরকার নেই। বুঝা গেছে? তাহলে ডিক্রিজ দ্য টেস্টিং টাইম, কারণ এখানে যদি তুমি 5 + 3 দিয়ে থাকো, এখানে কত হবে 8, তাহলে এখানে আর নতুন করে টেস্ট করার দরকার নেই, ওটা 8ই বেরাবে যদি সংখ্যাগুলো সেম থাকে। বুঝা গেছে নাকি আলাদা বেরাবে?
বানাতে পারবে না। তাহলে দেখো ডিক্রিজ দ্য টেস্টিং এর টাইম আমাদের কমে যাবে রিইউজিবিলিটির ফলে। মানে রিইউজিবিলিটি মানে কার কথা বলা হচ্ছে? ইনহেরিটেন্স। 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 নেক্সট, আইডেন্টিফাই দ্য অপারেটর হুইচ ক্যান বি ওভারলোডেড। এটা স্যার সি একটা মনে হচ্ছে। সি এরটা তুমি কোনটা করেছো? 10 সি। 10 সি। হ্যাঁ ঠিক, 10 সি। তোমরা বলতে পারবে কোন লিস্ট আছে যে কোন কোন অপারেটরকে ওভারলোড ওভারলোড করা যায় বা যায় না? যায় না মনে হচ্ছে শুধু স্কোপ রেজলিউশন অপারেটর। স্কোপ রেজলিউশন অপারেটর, শুধু হুম। স্কোপ রেজলিউশন অপারেটর। তাহলে আমি এখানে একটা লিস্ট বানাচ্ছি। কিসের লিস্ট? ক্যান নট ওভারলোড। এক নম্বরে কি বললো বলো? এক নম্বরে কি বললো? স্কোপ রেজলিউশন অপারেটর। কেমন করে স্কোপ লিখলো? রেজলিউশন এরকম। অপারেটর। তোমরা কিন্তু লিখে নিবা, লিস্টটা 4টে। বানিয়ে নিবা। আর কি আছে বলো? আর একটা স্যার অ্যারো অপারেটর এরকম কি ওটা ছিল মনে হচ্ছে। দিস অপারেটর, দিস। দিস, ওটাই মনে হচ্ছে স্যার, দিস অপারেটর, যেটা সি অ্যারো দিয়ে ডিনোট করা হতো। আর কি বললে বলো? দিস অপারেটর না, টার্নারি অপারেটর জানো? স্যার এই যে এখানে 10 এতে যেটা দেওয়া আছে স্যার। হ্যাঁ, 10 এর এতে হ্যাঁ, টার্নারি মানে অপারেটরটাও করা যায় না। মানে কোশ্চেন মার্কস দিয়ে হুম হুম। কলন, ঠিক আছে? টার্নারি অপারেটর নামগুলো লিখে নিবে, হ্যাঁ? লিস্টটা বানিয়ে নিবে আচ্ছা। নিজেরা, আমি আর লিখছি না। 3 নম্বর হচ্ছে মেম্বারশিপ অপারেটর, কোনটা বলো তো? ডট। ওহ, ডট। এই তো সবের চেয়ে সেটিংস এর ডট অপারেটর না? ডট মানে আমরা লিখি না এই যে ওবিজে ডট ফাংশন নেম লিখি না? তাহলে এটা কি অপারেটর? মেম্বার অ্যাক্সেস অপারেটর, ঠিক আছে? অ্যাক্সেস অপারেটর, মেম্বার অ্যাক্সেস অপারেটর বা ডট অপারেটর এটাকে বলি, ঠিক আছে? নেক্সট, আর কি আছে বলো? পয়েন্টার অপারেটর, ডট স্টার, পয়েন্টার অপারেটর। 5 নম্বর কোনটা না? সাইজ অফ অপারেটর, হয়েছে? হুম। হ্যাঁ। তারপরে হচ্ছে অবজেক্ট টাইপ অপারেটর, টাইপ আইডি বলি, ঠিক আছে? অবজেক্ট টাইপ অপারেটর, টাইপ আইডি বলি লিখি। তারপর স্ট্যাটিক অপারেটর, স্ট্যাটিক কাস্ট, কনস্ট্যান্ট কাস্ট, কনস্ট কাস্ট। বেশ, এইগুলো যে কোনো কাস্ট, হ্যাঁ, যে কোনো কাস্ট দিয়ে যদি কিছু থাকে সেটাকে কিন্তু ওভারলোড করা যায় না, ঠিক আছে? তাহলে লিস্ট হয়ে গেল আমাদের কাছে একটা, ঠিক আছে? তাহলে কোনগুলো যায় না? তাহলে এটা 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 যায়, বাকিগুলো যায় না। দেখো এই ডট অপারেটরও পড়ছে আর টার্নারি অপারেটর পড়ছে, যায় না এগুলো। নেক্সট, হুম। অ্যানাদার নেম অফ ওভারলোডিং, ওভারলোডিং এর অ্যানাদার নাম কি? সিনোনিম? সিউডো পলিমরফিজম। না, অ্যাডহক পলিমরফিজম, অ্যাডহক অ্যাডহক, পলিমরফিজম। হুম। ঠিক আছে? নেক্সট, on what basis is it determined when a variable come into existence in the memory? মানে এটা কি বলছে বলো তো? স্যার স্কোপ হবে। হ্যাঁ, মেমোরি লোকেশন কখন পায় বা মেমোরি লোকেশন কখন অ্যালোকেট করা হয়? মেমোরি লোকেশন কখন অ্যালোকেট করা হয় বলো? মানে স্যার এগুলো ডিএডটা হবে মনে হচ্ছে নাকি? সব ক্ষেত্রেই তো হয় স্যার, ডেটা টাইপ ডিফাইন করার সময় তো মেমোরি লোকেশন অ্যালোকেট হয়। বলছে অন দা কোন বেসিসে, কোন বেসিসে কোন ভেরিয়েবলের মেমোরি লোকেশনের এক্সিস্টেন্স ডিটারমাইন করা হয়, কোন বেসিসে? এখানে একটা টার্মস আমরা মিস করেছিলাম, কোন বেসিসে? না, সেটা কোন স্টোরেজ ক্লাসের আন্ডারে পড়ছে তার উপর বেসিস করে আমরা ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করব। যেমন কটা স্টোরেজ ক্লাস আছে? এক্সটার্ন,
অটো তো রেজিস্টার। স্ট্যাটিক স্ট্যাটিক রেজিস্টার, তাই না? রেজিস্টার। এই কার আন্ডারে পড়ছে তার উপর বেস করে তার ডিফল্ট ভ্যালু মেমোরিতে আমরা অ্যাসাইন করব, ঠিক আছে? বা ওর ওর যে লাইফ টাইম কত হবে সেটা কিন্তু আমরা অ্যাসাইন করব, ঠিক আছে? নেক্সট 13, আইডেন্টিফাই ফিচার ইউজিং হুইচ ওয়ান অবজেক্ট ক্যান ইন্টারেক্ট উইথ অ্যানাদার অবজেক্ট। মেসেজ বলো? পাসিং। মেসেজ পাসিং স্যার। অবশ্যই মেসেজ পাসিং। নেক্সট, আইডেন্টিফাই দ্য ফিচার হুইচ ক্যান বি ইমপ্লিমেন্টেড ইউজিং এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা যায়। অ্যাবস্ট্রাকশন। দেখো এখানে এনক্যাপসুলেশন আছে কিন্তু। কোনটা হবে? দেখো এনক্যাপসুলেশনের মাধ্যমে এনক্যাপসুলেশন করা যায়, এটা কি কোনো কথা হলো? হ্যাঁ, কাকে করা যাবে? অ্যাবস্ট্রাকশন কে। ওকে, অ্যাবস্ট্রাকশন মানে ডেটা হাইডিং। আর এনক্যাপসুলেশনের মধ্যে আমি একটু আগে লিখছিলাম না, এই যে এখানে লিখছিলাম, দেখো এনক্যাপসুলেশন মানে বলছিলাম গ্রুপিং করা বা সিলেক্টিভ ডেটা হাইডিং। বুঝা গেছে? তাহলে এনক্যাপসুলেশনের মাধ্যমেও আমরা অ্যাবস্ট্রাকশন করতে পারি। নেক্সট, হুইচ অ্যামাং দ্য ফলোইং ক্যান শো পলিমরফিজম। পলিমরফিজম করা যায় কোনটাতে? বি একটা হবে স্যার। বি। ডি না বি? বি বি বোম্বে। বি 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 স্যার। হ্যাঁ, বি একটু আগেই দেখে এলাম, তাই না? হ্যাঁ। হ্যাঁ। পলিমরফিজমের দুটো ভাগ আছে, কি কি বলতো? স্যার একটা ইনহেরিটেন্স আর একটা হচ্ছে ওভারলোডিং। রান টাইম আর runtime কম্পাইল টাইম। কম্পাইল টাইম। compile time। রান টাইমের হচ্ছে ওভার রাইডিং। যাই হোক, রান টাইম হচ্ছে ওভার রাইডিং আর কম্পাইল টাইম হচ্ছে ওভারলোডিং, ঠিক আছে? হুম। তাহলে বোঝা গেছে কনসেপ্ট গুলো। এটা একটু কঠিন লাগলো হয়তো, একটু মানে 3-4টা কোশ্চেন তোমাদের আউট অফ সিলেবাস আছে। নেক্সট স্যার আটেরটা স্যার কি অ্যান্সার হলো স্যার? একটা ফোন এসেছিল সময় আটেরটা স্কিপ করে আচ্ছা, গেছিলাম। আটেরটা হলো আমাদের নান। কোনোটাকেই আচ্ছা কিন্তু আচ্ছা তুমি ইনহেরিট করতে পারবে না। মানে আচ্ছা কনস্ট্রাক্টর কেও পারবে না, ডিস্ট্রাক্টর কেও পারবে না, স্ট্যাটিক কেও তুমি ইনহেরিট করতে পারবে না। ঠিক আছে। হয়ে গেল।